কি? এ তো দেখছি সত্যি দুটো শিশু এখানে পড়ে কান্না করছে। এখন কি করা যায়? এই বাচ্চা দুটোকে এখানে রেখে যাওয়াও তো একদম ঠিক হবে না। এক কাজ করি, আমরা বরং ওদেরকে সাথে করে নিয়ে যাই। পরে কেউ যদি ওদেরকে খোঁজ করতে আসে তাহলে আমরা দিয়ে দেব ক্ষণ। হ্যাঁ, সেটাই ভালো হবে। আমরা ওদেরকে নিয়ে বাড়িতে চলে যাই। গভীর বনে একটা ছোট্ট কুঁড়ে ঘরে বাস করত রঘু নামে এক বৃদ্ধ ডাকাত। দুটো মেয়ে ছাড়া তিন কুলে রঘুর আপন বলতে কেউই ছিল না। বয়সের ভারে আর রোগে শোকে আক্রান্ত হয়ে বৃদ্ধ রঘু অনেক দিন ধরে বিছানায় পড়ে আছে। এমনই একদিন সকালে, আরে তোদের মুখের দিকে তাকালে আমার যে বড্ড কষ্ট হয়। কোথায় আমি আয় রোজগার করে আনবো, তা না করে আজ এতদিন ধরে আমি বিছানায় পড়ে আছি। বাবা, তুমি শুধু শুধু এসব কথা ভেবে কষ্ট পাচ্ছ। তুমি তো অসুস্থ। এই অসুস্থ শরীর নিয়ে কিভাবে কাজ করবে বলো? কিন্তু আমি বসে বসে তোদেরকেও তো এত পরিশ্রম করতে দেখতে পারি না রে। বাবা, তুমি একদম চিন্তা করো না। আমরা দুই বোন মিলে ঠিক কাজকর্ম করে সংসারটা চালিয়ে নিতে পারবো। আমি জানি রে মা, তোদের উপর আমার বিশ্বাস আছে রে মা। তোরাই তো আমার সংসারকে বাঁচিয়ে রেখেছিস। আজকে তোমার কেমন লাগছে বাবা? আগের থেকে একটু সুস্থ বোধ করছো কি? কিছুই বুঝতে পারছি না রে মা, আগের মতোই মনে হচ্ছে। আজকে বাজার থেকে তাহলে তোমার জন্য আরো কিছু ওষুধ নিয়ে আসবো। সেই ওষুধ খেলে নিশ্চয়ই তুমি সেরে উঠবে। রঘু আগে আশেপাশের গ্রামে ডাকাতি করে বেড়াতো। এই কারণে ওদেরকে কেউ পছন্দ করে না। ওদের সাথে দেখা হলেও সবসময় সবাই এড়িয়ে চলে। মিতু ও সেতু প্রতিদিন বন থেকে কাঠ কুড়িয়ে বাজারে বিক্রি করে। চল দিদি, অনেক বেলা হয়ে গেছে। তাড়াতাড়ি কাঠ কুড়িয়ে বাজারের দিকে যেতে হবে। হ্যাঁ রে, বাবার শরীরটা খুবই অসুস্থ। কিছু ওষুধ আনতেই হবে, তার উপর ঘরে একদম বাজার নেই। চল গিয়ে দেখি কাছাকাছি তেমন ভালো কাঠ পাই কিনা, তাহলে আর বেশি দূর যেতে হবে না। ওই মেয়ে দুটোর কথা আর বলো না দিদি। বাবা ছিল একটা ডাকাত, মেয়ে দুটো ঠিক বাবার মতোই হয়েছে। তাকে আর আমি জানি না? দেখছো না বন থেকে কিরকম কাঠ কেটে বাজারে নিয়ে বিক্রি করছে। আমরা বলা বলি করে আর কি হবে? গ্রামের কোনো মানুষ তো আর এর বিরুদ্ধে কোনো কথা বলে না। ভালো কথা বলেছো দিদি। ওদেরকে এই গ্রামের আশপাশে রাখাও তো বিপদ। না জানি কখনো আবার কোনো অঘটন ঘটিয়ে ফেলে। আমি তো আর রোজ রোজ এই কথা এমনি এমনি বলি না, এর পেছনে একটা কারণ আছে। ঠিক এই সময় দেখতে পায় মিতু আর সেতু মাথায় করে কিছু কাঠ নিয়ে বাজারের দিকে যাচ্ছে। ওরা দুজনে গিয়ে তাদের পথ আটকে দাঁড়ায়। কিরে মিতু, সেতু, এতগুলো কাঠ নিয়ে তোরা কোথায় যাচ্ছিস? কেন দিদি, কাঠ নিয়ে আমরা বাজারে যাচ্ছি। তোমরা তো সবকিছুই জানো। দেখেছো দিদি, দেখেছো? ওদের মুখের ভাষাটা একবার দেখো। আমাদের সাথে এমন করছেন কেন? আমরা তো আপনাদের কোনো খারাপ কথা বলিনি। একটা কথা বেশ কান খুলে শুনে রাখ তোরা। যত তাড়াতাড়ি সম্ভব তোদের বুড়ো বাপটাকে নিয়ে এই গ্রাম থেকে বের হয়ে যা তো দেখি। আমাদের তো তোমরা অনেক আগেই গ্রাম থেকে বের করে দিয়েছো। এখন আমরা আর কোথায় যাব? এত কথা জানি না। ওই বনের ভেতর তোদেরকে থাকতে দেয়া যাবে না। ডাকাতের পরিবারের সাথে থাকার কোনো ইচ্ছে আমাদের নেই। আমাদের কথায় না গেলে এরপরে কিন্তু আমরা গ্রামের মোড়লের কাছে নালিশ করব। হ্যাঁ, তখন কি হবে সেটা তো তোরা বেশ ভালো করেই বুঝতে পারছিস। মিতু ও সেতু আর একটা কথাও না বলে আবারও হাঁটতে হাঁটতে বাজারের দিকে চলে যায়। মুহূর্তের ভেতর অনিতা ও শিউলির মুখ বিকৃত হয়ে যায়। দেখলে, আমরা এত ভালোভাবে বুঝিয়ে বললাম, তা আমাদের কথা তো কোনো মূল্যই দিল না। ভালোই ভালোই বলেছি তো, তাই কাজ হয়নি। এরপর যা করব তাতে আর কেঁদেও কুল পাবে না। চলো অনিতা, জল নিয়ে বাড়িতে ফিরে যাই। অনেকটা দেরি হয়ে গেল। হ্যাঁ, চলো চলো। এদিকে বাজারে এসে কাঠ নিয়ে বসে আছে মিতু আর সেতু, কিন্তু একটা লোকও তাদের কাছ থেকে কাঠ কিনে নেয় না। দিদি,
এমন করে আর কতক্ষণ বসে থাকবো বল? আর একটা লোকও আমাদের কাছ থেকে কাঠ কিনছে না। কি করব বল? অন্য সবার কাছ থেকে তো ঠিকই কাঠ কিনে নিচ্ছে, কিন্তু আমাদের কাছে একটা লোকও আসছে না। কাকা, আমাদের কাছ থেকে কাঠ কিনে নাও না। দেখো, আমাদের কাছে একদম শুকনো ভালো ভালো কাঠ আছে। সবই তো দেখতে পাচ্ছি, কিন্তু তোদের কাছ থেকে কাঠ কিনে নিলে গ্রামের মানুষ আমাকে বলবে কি তোরা যে ডাকাতের মেয়ে রে। কাকা, বিশ্বাস করো, আমার বাবা এখন আর ডাকাতি করে না। আজ অনেক দিন ধরে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, তাহলে কেন আমরা এখন এই অপবাদ পাচ্ছি? দেখ, আমি তোদের সাথে এত কথা বলতে পারবো না। এখন তাড়াতাড়ি বল, কত টাকা দাম তোদের এই কাঠের? কাকা, বেশি নয়, এই কাঠের জন্য তুমি আমাদেরকে 300 টাকা দাও। ওরে বাবা, এত টাকা দাম হয় নাকি? আমি তোদেরকে এই কাঠের জন্য সর্বোচ্চ 100 টাকা দিতে পারি। যদি হয় তো আমাকে দিয়ে দে, না হলে আমি আসি। এতগুলো কাঠের জন্য তুমি আমাদেরকে মাত্র 100 টাকা দেবে? শোন, আমি না কিনলে এই কাঠ বাজারে কেউ কিনবে না। এখন দেখ তোরা কি করবি। ঠিক আছে কাকা, তুমি আমাদেরকে 100 টাকাই দাও। আবার ওষুধ কেনার জন্য আমাদের খুব টাকার দরকার। লোকটা ওদেরকে টাকা দিয়ে কাঠগুলো কিনে চলে যায়। ওরা বাজার থেকে বাবার জন্য ওষুধ কিনে সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে বাড়ির দিকে রওনা করে। বনে ঢুকতে ঢুকতেই সন্ধ্যা নেমে আসে। মিতু, তাড়াতাড়ি চল, দেখ সন্ধ্যা নেমে এসেছে, চারদিকে ঘুটঘুটে অন্ধকার। হ্যাঁ, তাড়াতাড়ি পা চালা, না জানি বাবা একা একা বসে কি করছেন, বড্ড দেরি হয়ে গেল। মিতু, শুনতে পাচ্ছিস? মনে হচ্ছে কেউ একজন কান্না করছে। হ্যাঁ, আমিও তো স্পষ্ট শুনতে পাচ্ছি। মনে হচ্ছে কোনো বাচ্চা, কিন্তু এই গভীর বনের ভেতর বাচ্চা আসবে কোথা থেকে? এটাই তো আমি কিছুতেই বুঝতে পারছি না। চল তো একটু খুঁজে দেখি কোথা থেকে এই কান্নার শব্দটা আসছে। মিতু আর সেতু কান্নার শব্দ লক্ষ্য করে এগিয়ে যায়, আর কিছুটা সামনে গিয়েই দেখতে পায় একটা ঝোপের পাশে দুটো শিশু পড়ে আছে। এ কি? এ তো দেখছি সত্যি দুটো শিশু এখানে পড়ে কান্না করছে। এখন কি করা যায়? এই বাচ্চা দুটোকে এখানে রেখে যাওয়াও তো একদম ঠিক হবে না। এক কাজ করি, আমরা বরং ওদেরকে সাথে করে নিয়ে যাই। পরে কেউ যদি ওদেরকে খোঁজ করতে আসে, তাহলে আমরা দিয়ে দেবো খান। হ্যাঁ, সেটাই ভালো হবে। আমরা ওদেরকে নিয়ে বাড়িতে চলে যাই। কথা মতো মিতু আর সেতু ওই বাচ্চা দুটোকে বাড়িতে নিয়ে ফিরে আসে। ওদের কোলে এই বাচ্চা দেখতে পেয়ে ওদের বাবা একটু অবাক হয়। কি রে মা, তোদের কোলে এই বাচ্চা কেন? এদেরকে তোরা কোথায় পেলি রে? বাবা, আমরা বাজার থেকে বাড়ির দিকে আসছিলাম, তখন বনের ভেতর ওদেরকে কান্না করতে শুনি। তাই আমরা বাচ্চা দুটোকে ওখানে না ফেলে এখানে সাথে করে নিয়ে এসেছি। একদিক থেকে তোরা বেশ ভালোই করেছিস, কিন্তু আমি তো ভয়ে আছি রে। সকাল হলে কেউ যদি দেখতে পায়, না জানি তারা কি মনে করে। সে যা হয় হবে, আমরা সব দেখে নেব। তোমার জন্য ওষুধ এনেছি বাবা, এখন এই ওষুধগুলো খেয়ে নাও। এরপর কেটে যায় বেশ কয়েকটা দিন। গ্রামের মানুষেরা ওই দুই মেয়ের কোলে দুই শিশুকে দেখে নানা কথা শোনাতে থাকে। শুনেছো দিদি, ওই ডাকাতের মেয়ে দুটোর কোলে নাকি দুটো বাচ্চা শিশুকে দেখা যাচ্ছে। হ্যাঁ, আমিও শুনেছি তারা নাকি বাচ্চা দুটোকে নিজের সন্তানের মতো লালন পালন করছে। এত বড় সাহস! চিন্তা করো, নিজেদের খাবার জোটে না, অথচ বাচ্চা কুড়িয়ে এনে তা পালন করে। হ্যাঁ, আমিও তো তাই ভাবছি। যত সব আজব লোকদের পাল্লায় পড়েছি আমরা। মা, মিতু আর সেতু, এভাবে আর বাচ্চা দুটোকে কতদিন রাখবি বলতো? কেন বাবা তুমি এমন করে বলছো? ওরা তো ছোট বাচ্চা, ওদেরকে এখন কোথায় ফেলে আসবো বলো? সবই তো বুঝতে পারছি, কিন্তু আশেপাশের মানুষেরা আমাদেরকে নিয়ে খারাপ কথা বলছে। দেখো বাবা, আশেপাশের মানুষেরা কখনোই আমাদেরকে নিয়ে ভালো কথা বলেনি। তাই কে কি বললো এ নিয়ে তুমি কিছুই মনে করো না তো। হ্যাঁ, এই বাচ্চা দুটোকে আমরা নিজেদের মনে করে মানুষ করব।
বেশ কিছুদিন পরে ওই বনে একটা ঘোড়া পিঠে করে এক রাজা রানী এসে পৌঁছায়। ক্লান্ত হয়ে তারা একটা গাছের নিচে এসে দাঁড়ায়। রানী, অনেক তো খুঁজলাম, কোথাও তো ওদেরকে পেলাম না। চলো আমরা রাজ্যে ফিরে যাই। না মহারাজ, আমি আপনাকে আগেও বলেছি আর এখনো বলছি, আমি কোনো মতেই ওদেরকে না নিয়ে ফিরব না। এতদিন হয়ে গেছে, আদৌ কি ওরা বেঁচে আছে নাকি মারা গেছে তার তো কোনো ঠিক নেই। অলক্ষণে কথা একদম বলবেন না মহারাজ। আমার মন বলছে ওরা নিশ্চয়ই বেঁচে আছে এবং সুস্থ স্বাভাবিকই আছে। যে করেই হোক ওদেরকে খুঁজে বের করতে হবেই। রাজা রানী আবার ঘোড়া ছুটিয়ে দেয়। বিকেল বেলা মিতু আর সেতু বাচ্চা দুটোকে কোলে নিয়ে বারান্দায় বসে আছে। এই সময়ে রাজা ও রানী ঘোড়ায় করে এসে তাদের বাড়ির উঠানে দাঁড়ায়। মহারাজ, ওই দেখুন আমাদের বাচ্চা। আমি জানতাম ওরা বেঁচে আছে। দেখুন আমার কথাই সত্যি হলো। কারা আপনারা? আপনাদেরকে তো ঠিক চিনতে পারলাম না। আমি চন্দ্রগড়ের রাজা প্রতাপ, চন্দ্রপ্রতাপ। আর আমার সাথে আমার রানী। তোমাদের দুজনের কোলে যে দুই শিশু, এরা আমাদের সন্তান। আমরা ওদেরকে নিতে এসেছি। না না, এ আমরা কোনোদিন বিশ্বাস করি না। আপনারা মিথ্যা কথা বলছেন। কোনো রাজা রানীর বাচ্চাদের নিশ্চয়ই বনের ভেতর কুড়িয়ে পাওয়া যাবে না। আমরা এই বাচ্চা দুটোকে বনে কুড়িয়ে পেয়েছি। ওরা কোনো মতেই আপনাদের বাচ্চা হতে পারে না। জন্মের সময় ওদের মুখ দেখে এক তান্ত্রিক বলেছিলেন ওদের জীবন শুরু হবে 25 বছর থেকে। তার আগে ওদের মৃত্যু ঝুঁকি আছে। উনি পরামর্শ দেন আমরা যেন এই বাচ্চা দুটোকে ঘোড়ার পিঠে রেখে ঘোড়া ছেড়ে দেই। তান্ত্রিক বলেছিল 7 দিন পরে আমরা যেন ওদের খুঁজে বের করার চেষ্টা করি। যদি খুঁজে পাই তখন ওরা থাকবে 25 বছরের যুবক। আমরা ওদেরকে খুঁজে পেলাম, কিন্তু এখন তো ওরা এখনো শিশুই আছে। তার মানে মৃত্যু ঝুঁকি এখনো ওদের ওপর থেকে যায়নি। সে যাই হোক, ওদের যদি মৃত্যু হয় তাহলে আমার কোলে বসে হবে। আমি যে কোনো প্রকারে ওদেরকে সাথে নিয়ে যাব। ঠিক আছে, যেহেতু ওরা আপনাদের সন্তান, আমরা আর ওদেরকে আটকাবো না। কিন্তু ওদের দুজনের জন্য আমরা দুটো পদ্ম ফুলের মালা গেঁথেছি। যাওয়ার আগে মালা দুটো ওদের দুজনকে পরিয়ে দিতে চাই। ঠিক আছে, তোমরা এই কয়দিন আমার সন্তান দুটোকে যত্নে রেখেছ, এই কারণে তোমাদের এই আবদারটুকু আমি রাখতে পারি। ঘরের ভেতর থেকে দুটো পদ্ম ফুলের মালা এনে সন্তান দুজনের গলায় পরিয়ে দেয় মিতু ও সেতু। আর সাথে সাথে শিশু দুটি পরিবর্তন হয়ে যুবকে পরিণত হয়। মহারাজ, মহারাজ, তান্ত্রিকের কথা বলেছে। দেখুন আমাদের সন্তানেরা যুবক হয়ে গেছে। তাদের আর মৃত্যুর ভয় নেই। আমার দুটো মেয়ে, ওদেরকে এতদিন আপন ভেবেই লালন পালন করেছে। এবারে আপনাদের হাতে তুলে দেওয়ার সময় হয়েছে। দেবা, ওদের দুজনকে মহারাজ ও রানী মায়ের হাতে তুলে দে। আমার একটা প্রস্তাব আছে। আমার দুজন রাজকুমারী তো এখন বিয়ের যোগ্য হয়েছে, তাই আমি চাচ্ছি এই দুই মেয়েকে আমার পুত্রবধূ করে নিয়ে যেতে। এতে আপনার কোনো আপত্তি আছে কি? এসব কি বলছেন আপনি মহারাজ? আমার মেয়েরা রাজরানী হবে, এতে আমার আপত্তি থাকবে কেন? এ তো আমার পরম সৌভাগ্য। তাহলে সবাই চলুন এখন আমাদের রাজ্যে। মহা ধুমধাম করে আমরা আমাদের দুই রাজকুমারের বিয়ে দেব। বৃদ্ধ রঘু ডাকাত আর না করতে পারল না। রাজা ও রানী সাথে দুই মেয়েকে নিয়ে তাদের রাজ্যে চলে গেল। মহা ধুমধাম করে ওদের বিয়ে হয়ে গেল। সেই সাথে ওদের সমস্ত দুঃখ কষ্ট শেষ হলো। আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তা বন্ধুরা জানিয়ে দাও কমেন্ট করে। আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।